বাংলা শিক্ষকে সকলকে স্বাগত। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যান্তর্গত 6th সেমেস্টার তার একটা কবিতা আগামী সুকান্ত ভট্টাচার্যের লেখা একটা বিখ্যাত কবিতা, এবং এই কবিতাটি যেটি পড়ব আমি আলোচনা করব তার প্রথমে বলে নিই, কবিতাটির দুটো অর্থ আছে, একটা বাহ্যার্থ এবং একটা আন্তর অর্থ। আগামী শব্দটার যে অর্থ, আগামী মানে হলো যেটা ভবিষ্যৎ, ঠিক আছে। এই আগামী শব্দের অর্থ যদি ধরা যায়, আগামী শব্দের অর্থ হলো ভবিষ্যৎ বা হবে, এইরকম একটা ব্যাপার। যেটা কবিতাটির যেটা প্রেক্ষাপট বা কবিতাটির যে বিষয়বস্তুটা এখানে দেখানো হয়েছে, সেটা আসলে একটা বীজকে কেন্দ্র করে। সেই বীজ, সে যেন স্বপ্ন দেখছে, সে যেন তার কথায় বলছে এরকমভাবেই একটা কথা, যে বীজের ভিতরেও সম্ভাবনা থাকে। বীজ আসলে মাটির ভেতরে থাকে, মাটির তলায় গিয়ে সেখান থেকে ফুটে বের হয় বৃক্ষের আকারে, গুল্মের আকারে, বিভিন্ন আকারে, সবুজের আকারে। তো তার পূর্ববর্তী যে অবস্থা, সেই অবস্থাটা তাকে দেখে চমকে গেলে হবে না। দেখে যদি মনে হয় তাকে খনিজের মতো, যদি মনে হয় জড় পদার্থ হিসেবে, যদি মনে হয় মৃত একটা সত্তা হিসেবে, তাহলে সেটা ভুল করবে। কারণ বীজ আসলে ভেতরে আগুন নিয়ে থাকে, বীজের ভেতরে আসলে প্রচুর সম্ভাবনা থাকে। একটা বট গাছ, বিশাল বড় বট গাছ, কিন্তু তার বীজগুলো ফলগুলো ছোট ছোট, এবং ফলের ভিতরে যে বীজগুলো থাকে সেগুলো আরও ছোট। কিন্তু এই ক্ষুদ্রতম যে বীজ, সেই বীজের কিন্তু শক্তি এতটাই, সম্ভাবনা এতটাই, যে একটা বিশাল বটবৃক্ষকে দাঁড় করিয়ে দেয়। বিশাল বটবৃক্ষের সম্ভাবনা থাকে সেই বীজেই। তো সেই বীজের যেন এটা আত্মকথনের ভঙ্গিতে একটা কবিতা, এটা বাহ্যার্থ। আন্তর যে অর্থ, সেটা হলো এই বীজ আসলে আর কেউ নয়, এই বীজ আসলে আমরাই, মানুষ। সম্ভবত পরাধীন ভারতবর্ষের যুবকদের কথা বলা হচ্ছে, সম্ভবত সমস্ত মানুষকে বলা হচ্ছে। আজ তো ভারতবর্ষ স্বাধীন। তো আজকের দিনেও কবিতাটার প্রাসঙ্গিকতা হলো এখানে যে প্রতিটি মানুষই আজকে এই কবিতাটা পড়বার সময় নিজেকে সেই বীজের সাথে, প্রতিটি ছাত্রছাত্রী, আমার ছাত্রছাত্রীরা, তোমরা নিজেকে বীজের সাথে কম্পেয়ার করতে পারবে। সে কিভাবে নিজেকে প্রস্ফুটিত করে, সে কিভাবে একটা বীজ কিভাবে মাটি ঠেলে বেরিয়ে আসে, নিজেকে মেলে ধরতে পারে, কি করে সমাজের কাছে, দশের কাছে, জনসাধারণের কাছে নিজেকে সমর্পণ করে দিতে পারে, ছায়া দিতে পারে। আবার কখনো কখনো সেই ছায়া প্রদানকারী বৃক্ষকেই, বীজ থেকে উদ্ভূত বৃক্ষকেই কুঠারের শিকারও হতে হয়। যাই হোক, কবিতাটা পড়ি, তারপর আরও বিস্তৃতভাবে আলোচনা করব। আগামী, সুকান্ত ভট্টাচার্য। জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। যেটা বললাম আমি, যে অঙ্কুরিত বীজ মানে সদ্য অঙ্কুর হচ্ছে, সদ্য কি বলে ওটাকে, গ্যাঁজ, আমাদের গ্রাম্য ভাষায় বলে গ্যাঁজ। সদ্য যে অঙ্কুর বেরোচ্ছে সেইটা, সে তো আসলে মৃতও নয়, জড়ও নয়, বা অন্ধকারে খনিজ মানে হলো মাটির তলায় লুক্কায়িত থাকা কোনো সম্পদ, সেটাও নয়। আসলে বীজ এখানে যেন আত্মকথন ভঙ্গিতেই বলছে যে আমি তো জীবন্ত প্রাণ, আমার মধ্যে সম্ভাবনা আছে, আমার মধ্যে প্রাণ আছে, আমার মধ্যে স্পন্দন আছে, আমি অঙ্কুরিত বীজ, আমি একদিন ফুটে উঠবো, আমি ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছি, আমি সেই রকম বীজ, মরে যাওয়া বীজ নয়, নষ্ট হয়ে যাওয়া বীজ নয়, অঙ্কুরিত বীজ, সম্ভাবনাময় বীজ। আমার বুকেও যে আগুন আছে, সেই আগুনের বিস্ফোরক একটা ভূমিকায় চলতে শুরু করা একটা বীজ। মাটিতে লালিত ভীরু শুধু আজ আকাশের ডাকে, মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে।
মাটিতে লালিত কেন না, মাটির ওই যে অন্ধকারের খনিজ বলা হচ্ছে, যে মাটির তলাতেই তো তার সমস্ত কিছু রসদ থাকে, খনিজ জল, ভূগর্ভস্থ জল বা চুঁইয়ে পড়া উপর থেকে ভূপৃষ্ঠ থেকে চুঁইয়ে পড়া জল, মাটির ভেতরকার খাদ্য সম্পদ ইত্যাদি আহরণ করেই তো একটা বীজ ধীরে ধীরে নিজের পুষ্টি সঞ্চয় করে এবং নিজেকে মেলে ধরে। তো সেই জন্য বলছে মাটিতে লালিত, ভীরু। ভীরু কেন? কারণ অন্ধকার থেকে সদ্য আলোর জগতে আসছে, বের হচ্ছে, নিজেকে প্রকাশ করছে। প্রথম যে ভূপৃষ্ঠের উপরে উঠে এসে মেলে ধরা, নিজেকে প্রকাশ করার যে ব্যঞ্জনা বা ব্যাকুলতা আকাশের ডাকে, সেটা আসলে ভীরু সত্তার মতোই, সেটা দুরু দুরু বুকে দুরু দুরু পায়ে যেন বের হচ্ছে বীজ। মেলেছি সন্দিগ্ধ চোখ কেন না, এই যে আকাশ, এই আকাশ উদার, উন্মুক্ত, সেই জন্য এত বিশাল কিছু দেখে, এত আলোর ভাণ্ডার দেখে, এত সম্ভাবনা, এত মহান একটা দুনিয়া পরিবেশ দেখে সে বীজ যেন সন্দিগ্ধ, সন্দেহে পড়ে গিয়েছে যে এখানে টিকতে পারবে কিনা। স্বপ্নে ঘিরে রয়েছে আমাকে, আর এই বীজকে স্বপ্নতে ঘিরে রয়েছে। কেন না, সকলেই যেন তার দিকে ফোকাস করে আছে যে এই একদিন বড় হবে। যদি এইটাকে যদি এইরকমভাবেও পড়া যায়, যদি বীজটাকে শুধু বীজ না ধরে একটা 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 সদ্য জাগ্রত, সদ্য প্রস্ফুটিত, সদ্য খোলস ছেড়ে বেরিয়ে আসা একটা ভ্রূণকে যদি বলা যায়, বাচ্চাকে যদি বলা যায়, কিশোরকে যদি বলা যায়, তারও তো সে একই অবস্থা, তাই না? সেও তো মাটির বুকে থেকেই, সাধারণ মফস্বল গ্রাম বাংলা থেকেই উঠে আসছে হয়তো। সে যখন সদ্য শহরে আসছে, সে যখন শিক্ষা দীক্ষা অর্জন করতে শুরু করেছে, সে যখন দেশাত্মবোধের গানে বা দেশাত্মবোধে জাগ্রত হতে শুরু করেছে, তখন তার দিকে সমস্ত সংসার, সমস্ত দেশবাসী তার দিকে যেন একাগ্র দৃষ্টিতে তাকিয়ে আছে যে এ একদিন কিছু করবে দেশের জন্য, দশের জন্য, সাধারণ মানুষের জন্য। কিন্তু সেই সন্দিগ্ধ চোখ, সেই সন্দিগ্ধ ভীরুতা, সেইটা তো এই সদ্য কিশোরের বুকেও সেই রকমভাবে সন্দেহের অতীত হতে পারে না, না? সেও তো সকলকে চিনে নিতে চাইছে, কোনটা বন্ধু আর কোনটা শত্রু, এবং নিজেকে ওজন করতে চাইছে যে তার আশপাশে যে স্বপ্ন তাকে ঘিরে ধরেছে তা সে ফুলফিল করতে পারবে কিনা। যদিও নগণ্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। কি বলছেন কবি? বলছে যদিও নগণ্য আমি, বীজ তো নগণ্যই। কিছু কিছু বীজ আছে যাদের গাছগুলো বিশাল বড় হয়, কিন্তু বীজ হয়তো চোখে দেখাই যায় না, যেমন বটের বীজ, এতই ছোট, সর্ষে দানার সমান বা তার থেকেও ছোট, নগণ্যই তো। আর এখানে বটের কথাই উল্লেখ করা হয়েছে। বট তো আসলে বৃক্ষ জাতীয় উদ্ভিদ। তো বটবৃক্ষের সমাজে বটবৃক্ষের যে বীজ, সে তো নগণ্যই, ছোটই। তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে। তবুও বীজের ভেতরেই যেন মর্মর ধ্বনি, মানে হলো পাতার যে কাঁপুনি, পাতার যে শব্দ মর্মর, সেই ধ্বনি যেন শরীরে শুনতে পাচ্ছে বীজের ভেতরে, সে নিজের মধ্যে উপলব্ধি করতে পারছে। এটা কথা আছে না যে বিন্দুর মধ্যেই সিন্দুর স্বাদ, সে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। ঘর হতে দুপা ফেলিয়া, কি যেন কবিতাটা আছে, ভুলে গিয়েছি প্রথম দু লাইন। তো সেইটাতে আছে যে কবিতাটার বিষয়বস্তুটা এরকম যে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই। যাই হোক, আমি ভুলে গিয়েছি, মনে পড়ছে না। তো সেটার মানেটা হলো যে বাইরে গিয়ে অনেক কিছু দেখবার চেষ্টা করেছে, কিন্তু দেখা কিছুই হয়নি আসলে। কিন্তু ঘর থেকে বেরিয়ে আসার সময় দেখতে পেলে যে একটা শিশির বিন্দু, এক ঘাসের ডগার উপর জমে থাকা একটা শিশির বিন্দু,
আর সেই শিশির বিন্দুর মধ্যে সমুদ্রের আস্বাদ পাচ্ছেন। মহান প্রকৃতির বা মহান স্রষ্টার যেন স্বরূপকে উপলব্ধি করতে পারছেন। কবি এইরকমভাবে ব্যক্ত করেছেন কিছু কথা সে কবিতায়। তো একটা বিন্দুর মধ্যেও তো আসলে সেই সিন্ধুর উদারতা, সিন্ধুর অসীমতা সেটা উপলব্ধি করা যায়, তাই না? তো সেই রকমই হয়তো সেই বীজ, বটবৃক্ষের নগণ্য বীজ, সে নিজেকে নগণ্য মনে করছে না। কেন না, তার বুকের ভিতরে সেই মর্মর ধ্বনি, সে বিশাল বটবৃক্ষের যে মর্মর ধ্বনি, সেটা সে নিজে উপলব্ধি করতে পারছে। আর উপলব্ধি করতে পারছে বলেই সে দেখেছি আলোর আনাগোনা, তার মধ্যে আলোর চেতনার আনাগোনা উপলব্ধি করতে পারছেন। শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। শিকড় অর্থাৎ মূল, যেটা মাটির তলায় প্রথিত থাকে। যদি এটাকে সমাজের ক্ষেত্রে দেখা যায়, যদি উদ্ভিদ থেকে বেরিয়ে এসে যদি মানব জীবনের ক্ষেত্রে দেখা যায়, তাহলে এটা আসলে ভবিষ্যৎ জীবনের কথা বলা হচ্ছে। সেই কিশোর যুবকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, কিশোর যুবকদের কথা বলা হচ্ছে। যেন কিশোর অবস্থায় বা যৌবন অবস্থায় মানুষের ক্ষুদ্র থাকে শরীরের দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে। কেন না, প্রৌঢ়দের মাঝে, অভিজ্ঞদের মাঝে তারা আসলে নগণ্য। কিন্তু তবুও এই কিশোর এবং যুবকদের মধ্যেই তো ভবিষ্যৎ নেতৃত্বের, ভবিষ্যৎ সমাজ সংগঠকের দায়িত্বটাই এসে পড়ে। সেজন্য তাদেরকে নগণ্য বলা যায় না। তারা আকৃতিতে, প্রকৃতিতে নগণ্য হলেও আসলে তাদের মধ্যেই রয়েছে ভবিষ্যৎ সমাজ গঠনের একটা মূল স্রোত বা মূল আধার। আজ তোমরা যারা পড়ছো, শুনছো আমার এই ক্লাস, কে জানে তোমাদের মধ্যে থেকেই হয়তো ভবিষ্যতে বড় অফিসার হবে, কেউ বড় অধ্যাপক হবে, শিক্ষক হবে, সমাজ সংগঠকের কাজ করবে। যেটা সত্য সেটাকে প্রচার করবে, যেটা মিথ্যা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, ধর্ম নিরপেক্ষভাবে কাজ করতে শুরু করবে। কে জানে, মানব ধর্মের বার্তা দেবে, তাই না? তোমার মধ্যেই তো বাজছে সেই গোপন মর্মর ধ্বনি। যদিও এখন তুমি ক্ষুদ্র, যদিও এখন তোমাকে সমাজ দেখছে নগণ্য হিসেবে। বিদীর্ণ করেছে মাটিকে ঠেলে বেরিয়ে আসে বীজ। এই মাটি আসলে তোমাদের উপরেও আছে, অজ্ঞানতার মাটি আছে, অনভিজ্ঞতার মাটি আছে, এবং অল্প বয়সকালের যে অভিমান, যে হালকা বয়সোচিত রাগ, হালকা বয়সোচিত অহংকার, এই সমস্তগুলো, সেগুলোকে ঠেলে সেই জগদ্দল পাথরকে সরিয়ে বেরিয়ে এসেছি। এসে কি না, দেখেছি আলোর আনাগোনা, উন্মুক্ত পৃথিবীতে প্রকৃতির ডাক শুনতে শিখেছি। শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। শিকড় আসলে সংস্কৃতি, শিকড় আসলে আমাদের মূল আধার বলা যেতে পারে। গাছ যতই মাথা উঁচু করে উপর দিকে উঠুক, যতই ফুল ছড়িয়ে দিক, ফুলের সুবাস ঢেলে দিক, মধু ঢেলে দিক, ফল ঝুলে থাকুক, পাতা সবুজ হয়ে থাকুক, গাছের শিকড় যদি মাটির ভিতর পর্যন্ত পৌঁছতে না পারে, মাটির থেকে যদি রস সংগ্রহ করতে না পারে, তাহলে সেই গাছ কিন্তু একদিন খুব শীঘ্রই সে নষ্ট হয়ে যাবে। সেই রকমই আমাদের জীবনেও, আমাদের কিশোর যৌবনের জীবনেও, অল্প বয়সী এই তোমাদের জীবনেও সংস্কৃতিকে, দেশের ইতিহাস, দশের ইতিহাস, প্রকৃত ইতিহাস যদি না জানতে পারা যায়, তাহলে আমরা দিকভ্রষ্ট হতে কতক্ষণ লাগবে। তাই কবি এখানে বলছেন, শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। যে প্রকৃত ইতিহাস জানে, যে প্রকৃত সত্য জানে, তার মধ্যেই তো অরণ্যের বিশাল চেতনা। আর যে ভুয়ো সংসর্গের মধ্যে পড়ে যাবে, ভুয়ো স্বপ্ন দেখতে শুরু করবে, তার মধ্যে অরণ্যের চেতনা জাগবে না। আজ শুধু অঙ্কুরিত, জানিকাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা, উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। আচ্ছা, আজ শুধু অঙ্কুরিত,
অঙ্কুরিত মানে হলো সদ্য প্রস্ফুটিত, সদ্য শিকড়টুকু গজিয়েছে মাত্র। বীজ স্বপ্ন দেখছে। কিসের স্বপ্ন? যে আজ আমি অঙ্কুরিত বটে, কিন্তু কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা বের হবে। কারণ আমরা জানি সাধারণত বীজ থেকে শিকড়টাই প্রথমে বের হয়, সে মাটির ভিতরে চলে যায়, তারপর অনেকখানি চলে যাওয়ার পর সেটা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র পাতা বের হয়। আমাদের মানব জীবনের ক্ষেত্রেও তো তাই। মাতৃগর্ভ থেকেই আমাদের পাঠ শুরু হয়ে যায়। সংস্কৃতি, শিকড়ের টান, সেই পাঠ থেকে বঞ্চিত হলে চলবে না। যাই হোক, কবি বলছেন আজ অঙ্কুরিত, কিন্তু কালকে ঠিক আমি একটু একটু করে বড় হতে শুরু করব, আর উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাব মাথা। সময়ের সাথে সাথে নিজেকে বিকশিত করতে শুরু করব। এটা বীজ যেরকমভাবে স্বপ্ন দেখছে, যেরকমভাবে ভবিষ্যতের কথা বলছে, সেই রকমভাবেই কিন্তু বলছে এখানে। ব্যক্তি জীবনের ক্ষেত্রে একজন কিশোর যুবকের বা যুবতীর ক্ষেত্রেও তাই। উদ্দাম হাওয়ার তালে, উদ্দাম মানে হলো এলোপাথারি হতে পারে, উদ্দাম মানে হলো প্রবল বাতাসের মধ্যেও নেড়ে যাব মাথা, আনন্দে নেড়ে যাবে মাথা। তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে। তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে। দৃপ্ত মানে হলো যেটা লুকিয়ে রাখা যায় না, যেটা লুকিয়ে রাখার যোগ্যই নয়, সেই শাখাকে আমি মেলে দেব সকলের সামনেখানে। সেই শাখা মেলে দেওয়াতে আর কোনো লজ্জাবোধ নেই, ভীরুতাবোধ নেই। সেই শাখা মেলে দিতে আর কখনো চোখ ছোট করে সন্দিগ্ধভাবে কারোর মুখ পানে চাইতেও হবে না। ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে। এবং আশপাশে যে সকল গাছ যা কিছু আছে সকলের চোখের সামনে আমার বিস্মিত ফুল ফুটিয়ে দেবো। যারা হয়তো আমরা একদিন অবজ্ঞা করেছে ক্ষুদ্র তুচ্ছ বলে, যারা হয়তো একদিন অবজ্ঞা করেছে ছোট বলে, তাদের সামনে বিস্মিত ফুল ফুটিয়ে দেবে। সংহত কঠিন ঝড়ে দৃঢ়প্রাণ প্রত্যেক শিকড় হবে ওটা। সংহত কঠিন ঝড়ে দৃঢ়প্রাণ প্রত্যেক শিকড়, শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানি ঝড়। কবি বলছেন এখানে যে সংহত মানে হলো খুব আঁটো বুনট, যেটা মানে দৃঢ় সংবদ্ধ। কঠিন ঝড়ে দৃঢ়প্রাণ প্রত্যেক শিকড়, প্রবল ঝড়ের মধ্যে আমার শিকড়কে উপড়ে দিয়ে আমাকে উড়িয়ে নিতে চাইবে, কিন্তু আমার যে বাঁধন শিকড়ের বুনট সেটা সংহত, যা কঠিন ঝড়েও আমার শিকড়কে কেউ উপড়ে ফেলে দিতে পারবে না। এতটাই থাকবে গভীর পর্যন্ত প্রথিত, এতটাই থাকবে সংস্কৃতির প্রতি একজন যুবক যুবতীর ভাব, একনিষ্ঠ ভাব। শাখায় শাখায় বাধা, কারণ ঝড় শাখায় শাখায় এসে আঘাত করবে এবং তাতে বাধা সৃষ্টি করবে। প্রত্যাহত হবে জানি ঝড়। যত বড়ই ঝড়ঝাপটা আসুক না কেন, আমার শিকড় যদি শক্তভাবে মাটি আঁকড়ে থাকে, আমার প্রকৃতি যদি, আমার জীবনচর্যা যদি শক্তভাবে আমার সংস্কৃতিকে, আমার 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 ভারতীয় ইতিহাসকে যদি আঁকড়ে ধরে থাকতে পারে, আমার ঐতিহ্যকে যদি আঁকড়ে ধরতে থাকতে পারে, তাহলে পরে প্রত্যাহত হবে জানি ঝড় একদিন এই উটকো ঝামেলাগুলো, উটকো যে অন্ধ প্রচার সর্বস্বতা, সমস্ত কিছু একদিন আপনা হতেই সরে যাবে। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। একটা বীজ যদি একাই উন্মূলিত হয়, তাহলে পরে সে একটা গাছ সৃষ্টি করবে, কিন্তু একাধিক বীজ, যখন একটা বীজ তার সমস্ত কিছু আগলে রেখে নিজের অভিজ্ঞতা দিয়ে, নিজের অভিজ্ঞতার জায়গা থেকে আহ্বান দেবে ভবিষ্যৎ বীজদের, ভবিষ্যৎ উদ্ভিদদের, তখন তারাও একে একে মাথা ফুঁড়ে মাটি ভেদ করে উপরে উঠে আসবে, আর তা থেকেই সৃষ্টি হবে নতুন অরণ্যের। এখানে এই বীজ যেন নেতার ভূমিকায় অবতীর্ণ। কি বলছে? অঙ্কুরিত যত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে। এই যে আমারই আহ্বান মানে বীজ এখানে যেন নেতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, যে আমি আহ্বান দেব, কোনো একজন কিশোর যুবক ভবিষ্যৎ নেতাই পরিণত হবে, যার আহ্বানে
অন্তজ সমাজের বা পিছিয়ে পড়া সমাজের বা যারা যারা ঘরকুনো প্রকৃতির বা যারা অন্ধকারের পূজারী, তাদেরকেও একদিন উঠে আসার জন্য, এই চেতনার জগতে ডানা মেলার জন্য, চেতনার জগতে শাখা বিস্তার করার জন্য আহ্বান জানাবে। এবং সেখান থেকে শুরু হবে, মুখরিত হবে নব অরণ্যের গান, নতুন অরণ্যের সঙ্গীত মুখরিত হবে, মর্মধ্বনি, তাই না? আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে। এবং বসন্ত আস্তে আস্তে, বসন্ত হলো জীবনের সব থেকে সেরা সময়, সেই বসন্তের সময় মিশে যাবে বৃহতের দলে। আর বীজ থাকবে না, এবার সে হয়ে যাবে বৃহতের দলে, বৃক্ষের দলে, বটবৃক্ষ তৈরি হবে সে। আগামী বসন্তে যেন মানে অবশ্যই শিওর হয়ে যাও, জেনে রাখো, মিশে যাব বৃহতের দলে, জয়ধ্বনি কিশলয়। কিশলয় মানে হলো কচি পাতা, কচি পাতার মধ্যে জয়ের ধ্বনি মুখরিত হতে থাকবে বৃহতের দলে মিশে গেলে পরেই। সম্বর্ধনা জানাবে সকলে, এবং নব কিশলয় অর্থাৎ নব পাতা, তারা সম্বর্ধনা জানাবে, সকলে মিলে সম্বর্ধনা জানাবে। সম্বর্ধনা মানে হলো তার প্রতি উচ্ছ্বাস পোষণ করা, তাকে হাততালি দিয়ে স্বাগত জানানো, এই ব্যাপারটা। ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি। বীজ, গোটা কবিতাটাই তো আসলে বীজের আত্মকথন রীতিতে। আর বীজের বকলমে কোনো কিশোর বা যুবক বা সদ্য বড় হয়ে ওঠা এক দেশবাসী হিসেবে, দেশপ্রেমিকের কথা যেন এটা। ক্ষুদ্র আমি, তুচ্ছ নই, আমি ছোট হতে পারি কিন্তু একেবারেই অকেজ নই, তুচ্ছ নই, আমাকে অস্বীকার করা যায় না। আমি জানি আমি ভাবি বনস্পতি, এবং আমি জানি ক্ষুদ্র হতে পারি, আমি তুচ্ছ নই। কেন না, আমার মধ্যে আছে ভবিষ্যৎ বনস্পতি। বনস্পতি মানে হলো বিশাল বৃক্ষ, উপকারী বৃক্ষ। আমার মধ্যে বনস্পতির সেই গুণ আছে যা আমাকে আর সকলের কিছু থেকে আলাদা করে। বৃষ্টির মাটির রসে পাই আমি তারিত সম্মতি। বৃষ্টি এবং মাটির রসে, অর্থাৎ কোর, অর্থাৎ মাটির যে রস, সংস্কৃতি, মানুষের ক্ষেত্রে সংস্কৃতি, তার মধ্যে আমি সম্মতি পাই আমার বেড়ে ওঠার, আমার বনস্পতি হয়ে ওঠার ভবিষ্যৎ বার্তা যেন পাচ্ছি। সম্মতি মানে এখানে ভবিষ্যৎ বার্তা হিসেবে ধরতে হবে। সেদিন ছায়ায় এসো, ছায়ায়, কোন ছায়ায় না, আজকে আমি যে ক্ষুদ্র হয়ে আছি, আজ যে আমি সাধারণ বীজ হিসেবে আছি, কিন্তু সেই দিন তুমি এসো আমার ছায়াতে, যেদিন আমি বৃক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। বৃক্ষ কি আসলে, বৃক্ষের গুণ কি না, বৃক্ষ হলো সেই চৈতন্য মহাপ্রভুর যে শ্লোকাষ্টক আছে, সেই শ্লোকাষ্টকের একটা কথা আছে, তৃণাদপি শুনেছেন তররিব সহিষ্ণু না। তররিব সহিষ্ণু না, তররিব মানে তরুর থেকেও সহিষ্ণু। তরু অর্থাৎ বৃক্ষ, বৃক্ষের থেকেও সহিষ্ণু। তার মানে সেই শিক্ষাষ্টক বা শ্লোকাষ্টকে তিনি বলতে চেয়েছেন, গাছের প্রধান গুণ হলো সে সহিষ্ণু হবে, সে সমস্ত কিছু আঘাত সহ্য করবে, সে প্রকৃতিতে ঝড়ের আঘাত সহ্য করবে, সে প্রকৃতিতে যতদিন মাটির তলায় থাকবে, মাটির তলার যে পোকামাকড় আছে তাদের আঘাত সহ্য করবে। আবার উপরে, মাটির উপরে যে অংশটুকু আছে, সেখানে মানুষ সহ বিভিন্ন পশু পাখি যা আছে তাদের আঘাতও সহ্য করবে। কাঠঠোকরা যেমন গাছকে ঠোকরায়, পোকা বের করে খায় ঠিকই, কিন্তু আঘাতও তো করে। মানুষ যেমন গাছ কেটে নিজের জ্বালানি হিসেবে ব্যবহার করে বা সুবিধা অনুযায়ী গাছ কেটে ফেলে, হাতি যেমন বা অন্যান্য পশুরা যেমন গাছ উল্কানোর জন্য হয়তো ডালপালা ভেঙেই ফেললো, উপড়েই ফেললো খাওয়ার জন্য। তো সমস্ত কিছুতেই তো সেই সহিষ্ণু ধর্ম, তাই না? এই গাছের প্রধান ধর্মই হলো সে সহিষ্ণু হবে। কবি এই কথাটাই বলছেন যেন, সেদিন ছায়ায় এসো, আমার ছায়ায় এসো। আজ আমাকে তুচ্ছ ভাবছ, আমি ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নয়, কিন্তু যেদিন আমি বনস্পতি হয়ে যাব সেদিন আমার ছায়ায় এসো। আর কি, হানো যদি কঠিন কুঠারে, আর সেদিন যদি আমাকে কঠিন কুঠার দ্বারা আঘাতও করে বসো, তবুও তোমায় আমি হাতছানি দেব বারে বারে।
সেই চৈতন্যদেবের জগাই মাধাই উদ্ধার নিত্যানন্দ প্রভুর। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? যে আমাকে কলসির কানা দিয়ে আঘাত করেছো, মাথা ফাটিয়ে দিয়েছো, তাই বলে কি আমি তোমার কর্ণে রাধাকৃষ্ণের নাম দেব না, প্রেম দেব না? সেই রকমই যদি আমাকে কোনোদিন কুঠার দ্বারা আঘাতও করে বসো, তাই বলে কি আমি তোমাকে হাতছানি দেব না? তাই বলে কি আমি তোমাকে আমার কাছে আহ্বান জানাবো না? অবশ্যই জানাবো। এই তো আমার বৃক্ষ ধর্ম হবে। আজ আমি বীজ, ভবিষ্যতে আমি বৃক্ষে পরিণত হব, আর বৃক্ষে পরিণত হয়ে তোমার অভিমানে, তোমার আঘাতে যদি আমি জর্জরিতই হয়ে যাব, তাহলে আমি বৃক্ষ কিসের? তাই কবি এখানে বলছেন, এ যেন আমাদের ভবিষ্যৎ যুবক যুবতীদের সচেতন করছেন। সাধারণ মানুষ তোমাকে আঘাত করবে, কোনো একটা বড় কাজে যদি তুমি যোগ দাও, সেখানে তুমি যোগ দিলে পরে তোমাকে গর্ব করবে ঠিকই, কিন্তু ভবিষ্যতে যদি কোনো বিরূপ পরিস্থিতির মধ্যে পড়ো, এই সাধারণ মানুষরাই তোমাকে আঘাত করবে, কিন্তু আঘাত করলে পরেও সে আঘাতে জর্জরিত হলে চলবে না। হাতছানি দিতে হবে, তাকে তোমার দ্বারা অ্যাট্রাক্টেড করতে হবে, তোমার প্রতি অ্যাট্রাক্টেড করতে হবে, আকর্ষিত করতে হবে, তাকে হাতছানি দিয়ে, তাকে উৎসাহিত দিয়ে, তাকেও মাটি ভেদ করে অন্ধকার, কুসংস্কার ইত্যাদির বিরুদ্ধে মাথা উঁচু করে জাগাতে হবে, নইলে অরণ্য তৈরি হবে কি করে? সেজন্যই তো বীজ এখানে বলছে না, তবুও আমি হাতছানি দেব, তোমায় আমি হাতছানি দেব বারে বারে। আর কি দেবে? ফল দেব, ফুল দেব, দেব আমি পাখিরও কুজন, একই মাটিতে পুষ্ট আমাদের তোমাদের আপনজন। যে ফল দেব, ফুল দেব। ফল হলো প্রয়োজনীয় খাদ্য, ফুল অর্থাৎ মনোরম বিলাসিতা হতে পারে বা মনোরম সুস্নিগ্ধতার প্রতীক হতে পারে। দেব আমি পাখিরও কুজন, অর্থাৎ একটা রমণীয় পরিবেশ, সেটাও আমি দেব বনস্পতি হয়ে গেলে পরে। একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন, এই মাটিতেই আমি তোমাদেরই জন বলবার ক্ষমতা আমাকে অর্জন করতেই হবে, নইলে আমার জীবন ধর্ম বৃথা, আমার এই বীজ থেকে বনস্পতি হওয়া বৃথা, আমার ওই কৈশোর থেকে ভবিষ্যতে নেতা হয়ে ওঠা বৃথা। আমি যদি অন্ধকার দূর করতে না পারলাম, আমি যদি আমার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে না পারলাম, আমি যদি আর 5 জনের যদি সুখ স্বাচ্ছন্দ্যের কারণ যদি হতে না পারলাম, আমি যদি আমার মধ্যে থেকে, আমার সমাজের মধ্যে থেকে অস্বাস্থ্যকর পরিস্থিতি যদি দূর করতে না পারলাম, যদি আমার পরিবেশের উপকার করতে গিয়ে তাদের দ্বারা বঞ্চিত হয়ে বা তাদের দ্বারা গালিগালাজ খেয়ে যদি আমি পিছু হটে যেতেই যদি যাই, তবে তো আমার নেতা জন্ম বৃথা। তাহলে কৈশোরে সেই যৌবনে সে বীজ অবস্থায় যে স্বপ্ন দেখেছিলাম মহীরুহ বনস্পতি তৈরি হওয়ার, আজ বনস্পতি হওয়ার পর যদি আমি নিজের আখের গোছাতে ব্যস্ত থাকি, যদি অরণ্যের ডাক যদি আমি তুলতে না পারি, তাহলে তো আমার বনস্পতি হওয়া বৃথা, তাহলে তো আজ আমার অঙ্কুরিত বীজ হয়ে ওঠা বৃথা। তো এই হলো আগামী মানে ভবিষ্যৎ। এই কবিতাটির পূর্ণ ব্যাখ্যা দেওয়া হলো, আশা করি বোঝাতে পারলাম। দুরকম মানে আছে এখানে, ভালো করে পড়ো, এখানে তো সমস্ত কবিতাটাই লেখা আছে, ছবি তোলা আছে। যাই হোক, আশা করি বোঝাতে পেরেছি। বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, নিজেদের কলেজের গ্রুপের মধ্যে শেয়ার করে দাও, আর সঙ্গে থেকো, শেয়ার করে দাও। ধন্যবাদ।